মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ 24-25 অর্থ বছরের বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় অর্থমন্ত্রী 7,97,000 কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন এই মহান সংসদে। এই বাজেট সম্পর্কে আমি বলতে চাই, আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমাদের মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য যারা শহীদ ছিলেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাতীয় 4 নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমার মরহুম পিতা বঙ্গবন্ধু মারা যাওয়ার 2 দিন পরে অর্থাৎ 18ই আগস্টে বেলা 1টার সময় আমার বাবাকেও গুলি করে হত্যা করা হয়েছিল। আমার মরহুম পিতা 1962 এবং 70-এর মাননীয় সংসদ সদস্য ছিলেন, সে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং আমার এলাকার জনগণের প্রতি আমি নির্বাচিত করে ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই জন্য আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, এই বাজেট দিলেই বাজেটকে নিয়ে কত মানুষের সমালোচনা, বিশেষ করে সিডিপি সহ যারা আমি বিটিভিতে দেখি, নিউজে দেখি যে ওনারা সমালোচনা করেন বাজেট নিয়ে। কারণ আমাদের এই 17 কোটি দেশের লোকের জন্য একটা বাজেট দেওয়া, সেই বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাজেট দিচ্ছেন, আবার সেই বাজেটকে বাস্তবায়ন করার জন্য উনি সমগ্র বাংলাদেশের যে উন্নয়ন, বিভিন্ন খাতে উন্নয়ন করছেন, সে কথা ওনারা বোঝেন না। বিশেষ করে এই করোনার সময় বিনা মূল্যে ভ্যাকসিন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের করোনার সকল লোককে, বাংলাদেশের সকল জনগণকে রক্ষা করেছেন, এ কথা ওনারা ভুলে গেছেন। এইদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এ কথাও ভুলে গেছেন। তারপরেও কিন্তু আমাদের দ্রব্যমূল্য কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে আছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায়। সে কারণে আমি বলি, আপনারা যে সমালোচনা করছেন বাজেট নিয়ে, যে বাজেটে এই যে এত টাকা বাজেট দেওয়া হয়েছে সমালোচনা করছে, তাহলে যখন সমালোচনা করছেন বিগত দিনে আপনারা তো হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাটের কারখানা, ফ্যাক্টরি করেছিলেন। সে তখন মানে আমাদের কিন্তু আওয়ামী লীগ সরকার এই যে বাজেট দিয়ে বা জনগণের মান উন্নয়ন, তাদের জীবনযাত্রা মান উন্নয়ন, তা এই যে জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন সেটার কোনো মূল্য নাই। শুধু সমালোচনা করলেই হয় না, বাস্তবসম্মত সমালোচনা করলে সেটাকে আমরা গ্রহণ করে কথা বলতে চাই। আজকে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, আপনারা বিদ্যুতের অবস্থা কি রেখে গিয়েছিলেন, সেই বিদ্যুৎ আজকে মানুষের ঘরে ঘরে। আজকে জলবায়ু পরিবর্তনের ফলে এত গরম পড়ছে বর্তমানে, তার মধ্যেও কিন্তু শতভাগ বিদ্যুৎ গ্রামে গঞ্জে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু প্রত্যেকে এসি কিনে, তারা এসি কিনতেছে, আমি দেখেছি। তারা টেলিভিশন কিনতেছে, তারা ফ্রিজ কিনতেছে। তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার কারণে, তাদের সক্ষমতা বাড়ার কারণে তারা কিন্তু জীবনযাত্রা ভালোভাবে করছে। তারপরেও সমালোচনা, সেই জন্য ওনারা বলছেন, ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশনে প্রতিদিনই বক্তৃতা দেন, রিজভী সাহেব বক্তৃতা দেন। ওনারা বলছেন যে এই বাজেট লুটপাটের বাজেট। আওয়ামী লীগ কখনো লুটপাটে বিশ্বাস করে না। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে, শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করে। আজকে জননেত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস, কথায় কথায় গণতন্ত্র শেষ হয়ে গেল, গণতন্ত্র ধ্বংস হয়ে গেল, কথায় কথায় আপনারা বলেন। কিন্তু আমার কথা হলো কি, আপনাদের সময় গণতন্ত্র কোথায় ছিল গণতন্ত্র? সেই জন্য গণতন্ত্রের কথা আপনাদের লজ্জা হওয়া উচিত কথা বলার আগে। আমি সেই জন্য বলি, আজকে সব ক্ষেত্রে বিদ্যুৎ থেকে শুরু করে শিক্ষা খাত বলেন, তারপর কৃষি খাত বলেন, কোথায় উন্নয়ন হয় নাই। আজকে গতকাল নিউজে দেখলাম মিঠা পানির মাধ্যমে মাছ চাষ করে বিশ্বের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। সেই জন্য আমি বলতে চাই, আমরা কিন্তু এই 17 কোটি দেশে
বাজেট বাস্তবায়ন করা, দেশে উন্নয়ন করা সেই জন্য অনেক কষ্টকর। তারপরেও আজকে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলে এটি সম্ভব। শেখ হাসিনা যখন থাকবে না তখন আপনার বুঝতে পারবেন বর্তমান দেশের অবস্থা কোন পর্যায়ে যায়। সেই আমি বলতে চাই, আজকে বিদ্যুৎ খাবার, কৃষি খাতের উন্নয়ন, আজকে কৃষি খাতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোনো জমি অনাবাদি রাখা যাবে না। কৃষকরা কিন্তু অনেক ফসল ফলাচ্ছে। আজকে সমগ্র বাংলাদেশে বিগত দিনে যে পরিমাণ ফসল ফলানো হতো তার চেয়ে কিন্তু অনেক বেশি ফসল ফলানো হয়। তবে একটা কথা বলি, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা দিচ্ছে না তাদেরকে নাম লিস্ট করে অন্তত সে টাকাগুলি কিন্তু আদায় করা উচিত। আজকে ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে এদেশ থেকে অনেকে বিদেশে টাকা পাচার করছে। এই দিকটা অন্তত মাননীয় অর্থমন্ত্রীকে অন্তত দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করি। আজকে যোগাযোগ খাতের যে উন্নয়ন, বিশেষ করে সমগ্র বাংলাদেশের কথা আমি ঘুরে ঘুরে দেখেছি যে সমগ্র বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে যোগাযোগ খাতে, বিশেষ করে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের মাধ্যমে আমার নির্বাচনী এলাকায় যে রাস্তা 12 ফিট ছিল এখন 18 ফিট উঠেছে। উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক। শুধু একটা কথা বলতে চাই, এই মহান সংসদে গ্রামীণ সড়ক যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু উন্নয়ন করা দরকার। একটা প্রকল্প আমাদের এসছে, ফরিদপুর রাজবাড়ী গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্প। এই প্রজেক্টটা অন্তত ধরে আমাদেরকে অন্তত যে রাস্তাগুলি বাকি আছে সেগুলো উন্নয়ন করা দরকার। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার কারণে আজকে গ্রাম এবং শহরের মধ্যে কোনো পার্থক্য নাই। গ্রামের লোক পাকা রাস্তা দিয়ে হাঁটে, শহরের লোক পাকা রাস্তা দিয়ে হাঁটে। গ্রামের শতভাগ বাড়িতে বিদ্যুৎ আছে, শহরের শতভাগ বিদ্যুৎ আছে। সে কারণে আমি বলতে চাই যে অন্তত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য অন্তত স্থানীয় সরকার মন্ত্রণালয় আরো বরাদ্দ বাড়িয়ে আমাদের যে সকল রাস্তা রক্ষণাবেক্ষণ মেইনটেন্যান্সের দরকার সেগুলো করা দরকার। আজকে মাদকের কারণে সারা বাংলাদেশে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য আমি বলবো আমরা সকলে চাই যে মাদক মুক্ত বাংলাদেশ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আজকে এই মহান সংসদের সকল মন্ত্রণালয়ে যদি কেউ দুর্নীতি করে মাননীয় প্রধানমন্ত্রী জিহাদ হিসাবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এই দুর্নীতি যারা করবে সে এমপি হোক মন্ত্রী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে বিশ্বাস করি আমি। সেই জন্য আমার নির্বাচনী এলাকায় মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় কিছু কথা বলবো যে এখানে আমাদের জরুরি ভিত্তিতে একটা মেডিকেল কলেজ করা প্রয়োজন এবং অর্থনৈতিক অঞ্চল করা প্রয়োজন। আমার নির্বাচনী এলাকার সবচেয়ে বড় সমস্যা নদী শাসন। প্রতি বছরেই নদী ভাঙনের কাজে শত শত লোক ঘরবাড়ি ভেঙে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদেরকে যাতে আর কি অন্তত আবার ঘরবাড়ি করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী যাদের জমি আছে ঘর নাই তাদেরকে ঘর করে দিয়েছেন, কিন্তু এখন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদেরকে ঘর দিয়েছেন। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে জমি আছে ঘর নাই, তা এই প্রকল্পটা আবার গ্রহণ করে অন্তত যাদের ঘর বাড়ি নাই এই প্রকল্পটা আবার গ্রহণ করা প্রয়োজন বলে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই বাজেট বাস্তবায়নের জন্য মূল্যস্ফীতি কমায়ে বাজেটকে বাস্তবায়ন করতে হবে এবং করের আওতা বাড়িয়ে যারা ট্যাক্স দেন না তাদের কাছে অন্তত ট্যাক্স আদায় করে তাদের কাছে অন্তত বাজেট বাস্তবায়ন করা দরকার। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 8 বার নমিনেশন দিয়েছিল, আমি 6 বার এমপি হয়েছি। আমি মানে শিক্ষা খাতে কারিগরি শিক্ষার মন্ত্রী হিসাবে 1 বছর দায়িত্ব পালন করেছিলাম। কারিগরি শিক্ষার দিকে আমাদেরকে আরো বেশি জোর দেওয়া উচিত। আমি আর কথা না বাড়িয়ে এই মহান সংসদে আবারও মাননীয় স্পিকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।
আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ